তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান প্লিজ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এনিওয়ান? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? একটু দেখা যাচ্ছে স্যার। মাইক্রোফোনটা অন করে যদি বলো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যালো। ওকে, আমি আশা করছি তোমরা হচ্ছে কি দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, জন্মাষ্টমীর পরের দিনকে মনে হচ্ছে প্রত্যেকটি স্কুলেই এখনো পর্যন্ত ছুটির একটা মরশুম চলছে ছাত্রছাত্রীদের মধ্যে। সেটা অ্যাটেন্ডেন্স থেকে পুরোপুরি দেখা যাচ্ছে, স্কুলের পার্টিসিপেশন এবং ছাত্র ছাত্রীর সংখ্যা ক্লাসের মধ্যে। ওকে, এনিওয়ে, উইল স্টার্ট টুডেজ ডিসকাশন, and today we are going to discuss about Mendel's monohybrid cross. আজকে আমরা মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস নিয়ে আলোচনা করব। মেন্ডেল বলতে আগের দিনকে আমরা হচ্ছে গিয়ে ওনার নামটা, পুরো নামটা দেখেছিলাম, গ্রেগর জোহান্স মেন্ডেল, যিনি বেসিক্যালি বংশগতির যে সূত্রগুলো রয়েছে সেগুলো উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবিষ্কার করেছিলেন। শুধুমাত্র যে উনি করেছেন একমাত্র তা নয়, ওনার সমসাময়িক আরো অনেকেই হচ্ছে গিয়ে সেটাকে স্ট্যাবলিশ করার, সেটাকে বলার গবেষণার মাধ্যমে চেষ্টা করেছিলেন। কিন্তু বাকিদের পরীক্ষা নিরীক্ষাগুলো, বংশগতি সংক্রান্ত সূত্রগুলো বা তথ্যগুলো তারা যেগুলো ভাবছিল যে এইভাবে বংশগতি হয়, সেটাকে তারা প্রমাণ করতে পারেননি সেই সব বিজ্ঞানীরা। কিন্তু মেন্ডেলের, উনি যে ধরনের গবেষণা পদ্ধতি অবলম্বন করেছিলেন, এটাকে বলা হয় স্টাডি ডিজাইন, যে গবেষণা পদ্ধতি ফলো করেছিলেন, উনি নিজে তৈরি করেছিলেন এবং সেটাকে ফলো করেছিলেন, যেটার কারণে ওনার সফল হওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওনার গবেষণার পদ্ধতিটা। সেরকমই যেমন অন্য বিজ্ঞানীরা মটর গাছ না নিয়ে অন্য বিভিন্ন গাছ, বা যেগুলো আগের দিনকেও বলছিলাম, হয়তো আম গাছ নিয়ে নয় কেন, জাম গাছ নিয়ে নয় কেন, বা প্রাণীদেহের ওপরে করে ওই জিনিসটাকে এস্টাবলিশ না করে মেন্ডেল হচ্ছে কি মটর গাছ নিয়েছিলেন। মটর গাছের বদলে হয়তো ছোলা গাছ হলেও খুব একটা তর্কের খাতিরে খারাপ হতো না, কিন্তু উনি গ্রিন পি বা মটর গাছ নিয়ে পুরো গবেষণাটা করেছিলেন। তো সেখানে দুটো ক্রসের কথা তোমরা হচ্ছে গিয়ে, ক্রস বা সংকরায়নের কথা হচ্ছে গিয়ে আমরা আলোচনা করব মেন্ডেলের ওয়ার্ক। সেটা হচ্ছে একটা মোনোহাইব্রিড, আর আরেকটাকে বলা হয় ডাইহাইব্রিড। মোনোহাইব্রিড কথাটার মানে হচ্ছে কি, যেখানে একটাই মাত্র অপোজিট ক্যারেক্টার, অপোজিট বৈশিষ্ট্য, বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মটর গাছের, যাদের মধ্যে একটা বৈশিষ্ট্যই একে অপরের থেকে আলাদা। যেমন লম্বা হলে খর্ব মটর গাছ বা বেটে মটর গাছ একটা লম্বা মটর গাছ, বা যে মটর গাছে হচ্ছে গিয়ে সবুজ রঙের মটর হয়, অন্যটাতে হয়তো হলুদ রঙের মটর হয়, বা একটা মটর গাছ যেখানে হচ্ছে গিয়ে হয়তো মটর গাছের গায়ের যে মটরটা তৈরি হবে সেটার গাটা হয়তো স্মুথ মসৃণ, আর একটা গাটা হয়তো এবড়ো খেবড়ো, সেটা হতে পারে। অথবা মটর গাছে কি ধরনের হচ্ছে কি ফুলের রং কি, সেই ধরনের হয়তো কোনোটায় বেগুনি বা সাদা, সেটার উপরে। তো মটর গাছের অজস্র বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে। উনি কি করেছিলেন, মনোহাইব্রিড ক্রসে একটাই মাত্র বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মটর গাছ চুজ করেছিলেন। মানে একটা মটর সিলেক্ট করেছেন যেগুলো থেকে সবকটাই বড় লম্বা লম্বা মটর গাছ হয়, আরেকটা হচ্ছে গিয়ে খুব ছোট ছোট গাছ, বেটে বেটে মটর গাছ হয়। অথবা ডাইহাইব্রিড ক্রস কি, ডাইহাইব্রিড ক্রসে উনি দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ নিয়ে গবেষণা করেছিলেন। যেমন লম্বার সাথে হয়তো মটরটা হয়তো হলুদ রঙের হবে,
বা খর্গর সাথে হয়তো সবুজ রঙের হবে। এরকম বিভিন্ন ধরনের মানে দুটো করে বিপরীতধর্মী বৈশিষ্ট্য, আর মনোহাইব্রিডের ক্ষেত্রে একটা করেই বৈশিষ্ট্য নিয়ে উনি কাজ করছেন। কেন করছেন? তার কারণটা হচ্ছে বংশগতি, যে আমরা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে কিভাবে তথ্য বা ইনফরমেশন, জেনেটিক ইনফরমেশন, কেন একই রকমের দেখতে একটা প্রাণী বা উদ্ভিদ থেকে এক্স্যাক্টলি প্রায় একই রকমের দেখতে একটা উদ্ভিদ বা প্রাণী বা জেনেটিক্যালি সেম প্রাণী বা উদ্ভিদটাই তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে গিয়ে উনি স্ট্যাবলিশ বা প্রতিষ্ঠা করেছিলেন এই তত্ত্বটা। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি আজকে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস। ঠিক আছে? তো মনোহাইব্রিড ক্রস দেখার আগে আগের দিনকে আমরা হচ্ছে কি আলোচনা করেছিলাম কিছু কিছু, তোমাদের হয়তো মনে থাকবে, প্রলক্ষণ বা ট্রেট, ট্রেট কথাটা, ক্যারেক্টার কথাটা, বা প্রকরণ বা ভেদ সৃষ্টির বিভিন্ন কারণ, যেমন মিউটেশনের কথা আলোচনা হয়েছিল, এবং আগের দিনকে ক্রসিং ওভার নিয়েও আমরা হচ্ছে কি আলোচনা করেছিলাম। ঠিক আছে? যদি তোমাদের মনে না থাকে, জাস্ট ক্রসিং ওভার এবং মিউটেশন, বিভিন্ন ধরনের মিউটেশনগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল প্রকরণের কারণ হিসাবে। তাহলে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসে দেখা যাক ইনি কি করেছেন, একটা লম্বা মোটর গাছ এবং একটা খর্ব মোটর গাছের মধ্যে সংকরায়ন বা নিষেক করিয়েছিলেন, পরাগ সংযোগ করিয়েছিলেন। মানে এখান থেকে কিছু ফুলের রেণু এই গাছটাতে পড়বে, বা এখান থেকে কিছু ফুলের রেণুর হচ্ছে গিয়ে কিছু এক্সচেঞ্জ হবে। ঠিক আছে? সেটা যেটা আমাদের প্রাকৃতিক নিয়মে কারা করে থাকে, বিভিন্ন ধরনের মৌমাছি, প্রজাপতি, পতঙ্গরা হচ্ছে কি যখন একটা ফুলের মধু খেতে যায়, তখন তাদের পায়ে তোমরা জানো তাদের পুংকেশর চক্র থেকে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের পরাগ রেণুগুলো লেগে যাচ্ছে, সেটাই আবার যখন অন্য একটা স্ত্রী ফুলের ওপরে বসছে, তাহলে সেখানে হচ্ছে সেই ফুলটাও নিষিক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় ফুলের পরাগরেণুর দ্বারা। এখানে দুটো কথা হচ্ছে কি আসবে, একটাকে বলা হয় ইতর পরাগযোগ, তোমরা হয়তো শুনেছ ইতর পরাগ সংযোগ, আর একটাকে হচ্ছে গিয়ে বলা হচ্ছে স বা সেলফ, আর একটাকে বলা হয় ক্রস। ঠিক আছে? স বা সেলফ পলিনেশন, আর একটাকে বলা হয় ইতর পরাগ সংযোগ বা ক্রস পলিনেশন, আর একটাকে বলা হয় স্বপরাগ সংযোগ বা সেলফ পলিনেশন। সেলফ পলিনেশনটা কি? এই ফুলেরই পুংকেশর চক্র থেকে যে পুংরেণুগুলো, সেগুলো হচ্ছে গিয়ে সেই ফুলেরই, ওই গাছেরই স্ত্রী ফুল বা উভলিঙ্গ ফুল হলে সেই ফুলটাকেই নিষিক্ত করবে, এটা হচ্ছে স। ইতর পরাগ সংযোগ কোনটা? এই ফুলটার একটা গাছের অন্য একটা গাছের ফুল থেকে বা অন্য ফুল থেকে তার পুংরেণুটা বা সেটা হচ্ছে গিয়ে অন্য একটা ফুলকে, অন্য গাছের একটা ফুলকে, বা কখনো কখনো অন্য ফুলকেও, মানে এখানে একটা ফুল, ওই ফুলটাই বা ওই গাছের ফুলটাই হচ্ছে যেটা নিষিক্ত হচ্ছিল, সেখানে অন্য একটা গাছের ফুল থেকে পরাগ রেণুগুলো এসে অন্য আর একটা উদ্ভিদের বা অন্য একটা ফুলকে হচ্ছে কি নিষিক্ত করছে। এটা হয়ে গেল ইতর পরাগ সংযোগ। আর একটা হলো স্বপরাগ সংযোগ। তো এই স্বপরাগ সংযোগ এবং ইতর পরাগ সংযোগ কখন কোনটা তিনি ব্যবহার করেছিলেন, এটা একটু বাদে আমরা আলোচনা করছি। তাহলে উনি কি করলেন, মনোহাইব্রিড ক্রসে একটা লম্বা এবং বেটে গাছের মধ্যে প্রথমে ইতর পরাগ সংযোগ হচ্ছে গিয়ে করালেন। কি করালেন? একটা হচ্ছে গিয়ে ইতর পরাগ সংযোগের হচ্ছে গিয়ে করলেন, করে যে প্রজন্মটা তৈরি হলো, মানে একটা ফুল থেকে অবভিয়াসলি এই গাছের মধ্যে কি হবে, ফল হবে, সেই ফল থেকে কি হবে, সেই ফল মানে বীজ হবে, সেই বীজ থেকে হচ্ছে গিয়ে সেই বীজটাকে আবার মাটিতে ফেলা হবে, মাটিতে ফেলে যে গাছগুলো হবে, হওয়ার পরে উনি দেখলেন সবকটা গাছই লম্বা হয়েছে। একটা লম্বা মটর গাছ টল, আর একটা ছোট মটর গাছ মানে বেটে মটর গাছ, যেটাকে ডোয়ার্ফ বলা হচ্ছে, ডোয়ার্ফ বা বেটে খর্ব, সেটা এবারে এটাকে যদি দুটোর মধ্যে যখন পরাগ সংযোগ করা হলো, পরবর্তী প্রজন্মে দেখা গেল যখন সেই প্রত্যেকটা সবকটা হচ্ছে কি বীজকে যখন মাটিতে ফেলা হলো এবং মাটিতে যে যতগুলো মটর গাছ হলো, দেখা গেল সবকটা মটর গাছই হচ্ছে লম্বা। কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ, কেন লম্বা হলো তার কারণ, যে এবারে দুটো শব্দ আমি বলছি, একটা হচ্ছে জনিত্রী বলা হয়, যেটাকে বলা হয় জনিত্রী বা প্যারেন্ট। জনিত্রী
জনিত্রী জনু বা জেনারেশন, ঠিক আছে, মানে প্যারেন্টাল জেনারেশন, প্যারেন্টস। আর আরেকটাকে বলা হয় যেটা তৈরি হয় সেটাকে বলা হয় F1 জেনারেশন, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, F1 জেনারেশন, মানে অপত্য জনু। এটাকে হচ্ছে কি অপত্য। একটা হচ্ছে জনিত্রী আর পরেরটা হচ্ছে অপত্য জনু, ঠিক আছে। অপত্য মানে নতুন যেটা তৈরি হচ্ছে, ইংলিশে যেটাকে বলবে তোমরা দেখবে F1 জেনারেশন বলা হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, আর একটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, ঠিক আছে। প্যারেন্টস থেকে হচ্ছে কি নতুন গাছগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে বলা হয় অপত্য জনু। অপত্য জেনারেশন মানে অপত্য জনুর যতগুলো উদ্ভিদ। কিন্তু এটা তখনই সম্ভব হয়েছে যখন উনি জনিত্রী জনুতে বিশুদ্ধ মটর গাছ নিয়েছিলেন। বিশুদ্ধ মটর গাছ কি? যেখানে জেনেটিক্যালি, জিনগতভাবে এই মটর গাছগুলোর ক্যারেক্টার বা চরিত্র হচ্ছে প্রত্যেকটা ভেতরে লম্বা হওয়ার জন্য যুক্ত সবকটা জিন উপস্থিত, দুটো অ্যালিলেই। খর্ব বা ডোয়ার্ফ মটর গাছের বৈশিষ্ট্যটা কি ছিল? উনি শঙ্কর মটর গাছ নেননি। আচ্ছা, এবার একটা বিশুদ্ধ এবং শঙ্কর দুটো শব্দ আসছে, যেটা হয়তো প্রথমবার আসছে বা তোমরা হয়তো ক্লাসেও শুনে থাকতে পারো। বিশুদ্ধ, বিশুদ্ধ উদ্ভিদ কাকে বলছে? যে মটর গাছ বা যে কোনো একটা গাছের মধ্যে যখন যে ক্যারেক্টার বা যে বৈশিষ্ট্যটা নিয়ে গবেষণা করতে যাওয়া হচ্ছে, সেইটার মধ্যে জিনগতভাবে এক্স্যাক্টলি দুটো অ্যালিলই সেই বৈশিষ্ট্যটাকে প্রেজেন্ট করছে, সেই বৈশিষ্ট্যটার জন্য দায়ী। সেটা লম্বা হতে পারে বা সেটা খর্ব হতে পারে। শঙ্কর হলে কিরকম হতো? দেখবে এরকম লেখা থাকতো, মানে একটা লম্বার বৈশিষ্ট্যের জন্য দায়ী আর একটা বেঁটে হওয়ার বৈশিষ্ট্যের জন্য দায়ী, ঠিক আছে। তো উনি কি করেছিলেন? উনি হচ্ছে গিয়ে বিশুদ্ধ দুটো মটর গাছের মধ্যে, দুটো বিপরীতধর্মী ক্যারেক্টার যুক্ত মটর গাছের মধ্যে উনি সংকরায়ন করিয়েছিলেন, পরাগ সংযোগ করিয়েছিলেন। এবং উনি F1 জেনারেশনে যে উদ্ভিদগুলো পেয়েছিলেন সেগুলো প্রত্যেকটাই হচ্ছে কি হয়েছিল? লম্বা হয়েছিল, চোখে দেখে দেখা যাচ্ছে প্রত্যেকটাই লম্বা। উনি কি করলেন? এরকমই দুটো লম্বা, এরকম দুটো লম্বা উদ্ভিদের মধ্যে আবার সংকরায়ন করালেন, ঠিক আছে। সেখানে দেখা গেল যে উদ্ভিদগুলো তৈরি হলো, তিনটে উদ্ভিদ হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে লম্বা, একটা হচ্ছে বেটে। তিনটে না বলে এটা বলা ভালো হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে 75%, মানে চারটের মধ্যে যদি তিনটে দেখা হয়, 75% সেটা হচ্ছে গিয়ে হলো লম্বা, 25% মানে 100টা যদি মটর গাছ হয়ে থাকে তার মধ্যে 25টা মটর গাছ হচ্ছে গিয়ে বেঁটে এবং 75টা মটর গাছ হচ্ছে গিয়ে লম্বা। আর এখানে যখন হচ্ছিল তখন 100% মানে প্রত্যেকটা মটর গাছে কি হয়েছিল? লম্বা হয়েছিল। তখন ওনার মনে প্রশ্নটা জাগলো যে তাহলে এটা কেন হলো? F1 জেনারেশনে কোনো উদ্ভিদই বেঁটে ছিল না, কোনো উদ্ভিদই বেঁটে ছিল না। তাহলে হঠাৎ করে তার পরের জেনারেশনে একটা পরের প্রজন্মে F2, পরের জেনারেশন, পরের প্রজন্মে হঠাৎ করে একটা উদ্ভিদ আবার বেঁটে হলো কি করে? মানে হঠাৎ করে জিরাফের গলা লম্বা হচ্ছিল, হঠাৎ করে দেখা গেল একটা জিরাফ তৈরি হলো অন্য একটা জেনারেশনে, যেখানে হচ্ছে কি গলাটা ছোট হয়ে গেল। বা বাবা মা হচ্ছে কি, সে কারণে দেখবে তোমরা শুনে থাকবে যে অনেক সময় বলা হয় যে বাবা মা লম্বা হলে সন্তান বা বাচ্চারা অনেক সময় লম্বা হয়, বা বাবা মায়ের গায়ের কালারের সাথে অনেকটা ম্যাচ করবে, বা তাদের হাইট অনুযায়ী সন্তানের হাইট হবে। এই ধরনের কথাগুলো, বা তাদের বডির যে শেপ হয়, অনেক ক্ষেত্রে বাচ্চার মানে জন্মানোর পর থেকে বা তারা যখন প্রাপ্তবয়স্ক হয় তাদের দৈহিক গঠনও প্রায় কাছাকাছি হয়। তার কারণগুলো কি? তার মানে একটা জেনারেশন, একটা প্রজন্ম যেটা হচ্ছে গিয়ে প্যারেন্টাল জেনারেশন, সেখান থেকে যে তথ্যটা F1 জেনারেশনে যাচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু তথ্য যাচ্ছে। আবার F1 থেকে F2 তে যখন কিছু তথ্য যাচ্ছে, অনেকগুলো জিনগত ক্যারেক্টার হচ্ছে কি ট্রান্সমিট হচ্ছে। কিন্তু এখানে তাহলে প্রশ্নটা হচ্ছে, একটা প্যারেন্টাল জেনারেশনে একটা বেটে ডোয়ার্ফ মটর গাছ ছিল, সেটার সাথেই হচ্ছে গিয়ে দুটোর মধ্যে ক্রস হয়েছে, দুটোর মধ্যে ক্রস হয়েছে মানে পরাগ সংযোগ হয়েছে। তার ফলে তো যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা লম্বা মটর গাছ তৈরি হলো।
সেই লম্বা মোটর গাছ থেকে যে নতুন মোটর গাছগুলো তৈরি হলো, সেখানে দেখা যাচ্ছে হঠাৎ করে আবার একটা বেটে মোটর গাছ চলে এলো। কোশ্চেনটা হচ্ছে কেন? তখন উনি এ ব্যাখ্যা করছেন, এখান থেকে হচ্ছে গিয়ে মেন্ডেলের মোটর গাছের যে সূত্রগুলো রয়েছে, সেই সূত্রগুলোর হচ্ছে গিয়ে উৎপত্তি, ঠিক আছে, যে সিদ্ধান্তগুলো রয়েছে এক সংকর জননের। কিন্তু এটাকে চোখে দেখে যেটা লম্বা মনে হচ্ছিল, সেই লম্বাটার মধ্যেও একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এটা ধরে নিচ্ছি আমরা প্রথম যখন ইতর পরাগ সংযোগ হলো তখন এটা তৈরি হলো। আচ্ছা, সেখানে কি কি ধরনের মোটর গাছ ছিল? দুটোই লম্বা লম্বা, এটাকে বলা হয় চেকার বোর্ড। দুটোই লম্বা ক্যারেক্টারের হচ্ছে গিয়ে মোটর গাছ ছিল, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। আর কি আরেকটা ছিল স্মল টি, যেটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ খর্ব, আর এটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ লম্বা মোটর গাছ। এদের মধ্যে কি করা হয়েছিল? পরাগ সংযোগ করা হয়েছিল। তাহলে পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্মে যতগুলো তৈরি হলো, কি থাকবে? ক্যাপিটাল টি স্মল টি, এখানেও ক্যাপিটাল টি স্মল টি তৈরি হলো। নেক্সট, এদিকেও যদি দেখা হয়, এখানেও কি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে একটু আগে যেটা বলা হলো, তাহলে এই যে নতুন উদ্ভিদগুলো তৈরি হলো, মানে উদ্ভিদ বা যে ফলগুলো বা বীজগুলো তৈরি হয়েছিল, সেই প্রত্যেকটাই তৈরি হয়েছিল সংকর প্রজাতির, কোনোটাই বিশুদ্ধ তৈরি হলো না। কি তৈরি হলো? সংকর প্রজাতির উদ্ভিদের জন্য দায়ী বীজ বা গাছ, সেটাকে যদি ফেলা হয় তাহলে হচ্ছে কি সেই ধরনের ক্যারেক্টারের তৈরি হলো জিনগতভাবে। কিন্তু এটাই যখন ফার্স্ট জেনারেশনে দেখলেন যে প্রত্যেকটা মোটর গাছই চোখে দেখে যেটা মনে হচ্ছিল প্রত্যেকটাই কি হয়েছিল? লম্বা মোটর গাছ হয়েছিল। অথচ জিনগতভাবে যদি দেখা হয় এটাকে বলা হয় জিনোটাইপ, আর চোখে যেটা দেখা হচ্ছে সেটাকে বলা হয় ফিনোটাইপ। চোখে দেখে, যেমন এখানে চোখে দেখে মনে হচ্ছে তিনটেই লম্বা মোটর গাছ, সেটা আমরা একটু বাদে দেখব। উনি এখানে কি করছেন? দুটোই সংকর মোটর গাছের মধ্যে যখন আবার স্বপরাগ যোগ করিয়েছিলেন, টল, তাহলে এখানে আমরা লিখে দিই যে টল, কিন্তু এটা কি ধরনের টল ছিল? ক্যাপিটাল টি স্মল টি। এই টলটাও কি টল ছিল? সংকর টল। ক্যাপিটাল টি মানে সংকর লম্বা, ক্যাপিটাল টি স্মল টি। বিশুদ্ধ লম্বা ছিল না। বিশুদ্ধ লম্বা কোথায় ছিল? এখানে একটা ছিল প্রথম জেনারেশনে, প্যারেন্টাল জেনারেশন, এবং বেটেটাও ছিল প্যারেন্টাল জেনারেশনে। তাহলে এই রকম তাকে নিয়ে যখন এদের মধ্যে আবার মাটিতে ফেলে গাছ করে আবার ওদের মধ্যে পরাগ সংযোগ করাতে চাইছেন, মানে ফেলিয়াল মানে সেকেন্ড জেনারেশনে, পরবর্তী প্রজন্মে, তখন উনি কোন গাছগুলো নিয়েছেন? সংকর গাছ। ক্যাপিটাল টি স্মল টি এর সাথে কাকে কাকে ক্রস করছেন? ক্যাপিটাল টি স্মল টি, মানে সংকর সংকর লম্বা মোটর গাছ। এটাকে যদি অ্যালিল ভাবে ভাগ করে, আচ্ছা এবারে কি এইটা যখন ভাগ হয় তখন দুটো অ্যালিল হচ্ছে কি আলাদা হয়ে যায়, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি। সেটাই এখানে লেখা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি একটা উদ্ভিদের। আবার আরেকটা উদ্ভিদেরও কি হবে? সেম এক্স্যাক্টলি ক্যাপিটাল টি স্মল টি। এইবারে যখন নিষেক হলো, পরাগ সংযোগ হলো, এবং এখানে কোন পরাগ সংযোগ হলো? এখানে হলো সেলফ বা স্বপরাগযোগ। উনি বাইরের কোনো ফুল যাতে নিষিক্ত না করে, তাহলে করলে কি হতো? এরকম একটা ক্যাপিটাল টি স্মল টি এর সাথে, এটা কি ক্যাপিটাল টি স্মল টি এর সাথে যদি একটা হঠাৎ করে কোন একটা প্রজাপতি বা কোন একটা মৌমাছি বা মাছি হচ্ছে কি এইরকম একটা ফুলের সাথে যদি ক্রস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এই দুটোর সাথে, অথবা একটা ক্যাপিটাল টি স্মল টি এর সাথে একটা ডোয়ার্ফ, সেটার ক্রস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। সেই কারণে উনি কি করেছিলেন? এই ক্যাপিটাল টি স্মল টির সাথে যাতে এক্স্যাক্টলি ক্যাপিটাল টি স্মল টিরই কি করেছিলেন? এটাকে বলা হচ্ছে স্বপরাগ সংযোগ। স। আর এটা কি হয়েছিল? যখন ক্যাপিটাল টি প্রথম প্রজন্মে প্যারেন্টালে, ওটা হচ্ছে ইতর পরাগ সংযোগ, যখন অন্য একটা উদ্ভিদের সাথে পলিনেশন হচ্ছে, আর নিজের সাথেই উভলিঙ্গ ফুলেরই তার পুংকেশর চক্র থেকে পুংকেশর গিয়ে
তার গর্ভকেশর চক্র হচ্ছে গিয়ে পড়ছে, সেটা হচ্ছে স্বপরাগ সংযোগ। ঠিক আছে, তাহলে যখন উনি দুটো সংকর উদ্ভিদের সাথে, উদ্ভিদের সংকর মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্য সংকর লম্বা মটর গাছ নিয়েছিলেন এবং সেখান থেকে যখন F2 জেনারেশনের স্বপরাগ সংযোগ করলেন, কি দেখতে পাবে? ক্যাপিটাল টি তৈরি হলো। এখানে দেখো ক্যাপিটাল টি, এখানে স্মল টি রয়েছে, তার মানে ক্যাপিটাল টি স্মল টি তৈরি হলো। ক্যাপিটাল টি এর সাথে পরের স্মল টিটা যদি দেখা হয় ক্যাপিটাল টি স্মল টি, আর এই স্মল টিটার সাথে এদিকে স্মল টি, মানে স্মল টি স্মল টি। তাহলে জেনেটিক্যালি কি তৈরি হলো? ক্যাপিটাল টি একটা, ক্যাপিটাল টি স্মল টি তৈরি হলো দুটো, আর স্মল টি গাছ তৈরি হলো একটা। সেই কারণে কিন্তু টোটাল যদি লম্বা এবং খর্ব মটর গাছের রেশিও দেখা হয়, তাহলে কতগুলো লম্বা হচ্ছে? এটা লম্বা, বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, আর একটা সংকর লম্বা, মানে তিনটে চোখে দেখে দেখা যাচ্ছে তিনটে লম্বা মটর গাছ এবং খর্ব মটর গাছ একটা। এটাকে বলা হয় ফিনোটাইপ। এই কারণে এটাকে বলা হয় ফিনোটাইপ রেশিও। তাহলে একটা মোনোহাইব্রিড ক্রস হওয়ার পরে মেন্ডেল যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে 3:1 হচ্ছে গিয়ে উদ্ভিদ তৈরি হচ্ছে। সেই উদ্ভিদটা কি মোনোহাইব্রিড ক্রসের পরে F1 জেনারেশন এবং F2 জেনারেশনে যখন পুরোপুরি কমপ্লিট হচ্ছে, প্রথমে স্বপরাগ ইতর পরাগ সংযোগ এবং পরটাতে F1 এর উদ্ভিদগুলোকে নিয়ে যখন বীজগুলোকে নিয়ে যখন F2 করা হচ্ছে, মানে পরবর্তী প্রজন্ম তৈরি করা হচ্ছে, তখন উনি যখন স্বপরাগ সংযোগ করলেন তাহলে দেখলেন যে ওখানে রেশিওটা, ক্যারেক্টারটা এখান থেকে উনি বলছেন তার মানে কিছু বৈশিষ্ট্য যেটা দুটো প্রজন্ম আগে বা একটা প্রজন্ম আগের প্রজন্মতে ছিল, সেই বৈশিষ্ট্যটা চিরতরে অবলুপ্ত হয় না সব সময়, সেটা বংশতে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সমিট হয়। বা এবং দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য যখন কোনো একটা দেহের মধ্যে থাকছে, খুব সহজভাবে বলতে গেলে, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড বলছি না সূত্রটা, কোন একটা দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকলেও একটা বৈশিষ্ট্য প্রকট রূপে দেখা যায় আর একটা বৈশিষ্ট্য সেখানে প্রচ্ছন্ন হয়ে যায়। যেমন এই সংকর উদ্ভিদগুলোর মধ্যে হয়তো প্রকট বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে লম্বা ছিল, লম্বা ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে গিয়ে প্রকট ছিল, সেই জিনটার ডমিনেন্সি বা সেই জিনটা হচ্ছে গিয়ে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে ডমিনেট করেছে কার ওপরে? প্রচ্ছন্ন, যেটা মানে স্মল টি মানে খর্ব যে বৈশিষ্ট্যটা ছিল সেটাকে দমিয়ে দিয়েছে। তার ফলে নতুন যে উদ্ভিদ F1 জেনারেশনে তৈরি হয়েছিল, সংকর যে লম্বা উদ্ভিদগুলো, সেখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটাকেই চোখে দেখা যাচ্ছিল হচ্ছে গিয়ে লম্বা, কিন্তু জেনেটিক্যালি তারা হচ্ছে গিয়ে সংকর লম্বা, কারণ তার ভেতরে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তৈরি করার জন্য অ্যালিল উপস্থিত রয়েছে। সেইটাই কখন প্রকাশ পাচ্ছে? সেটাই পরবর্তী কোনো না কোনো একটা প্রজন্মে সুযোগ যদি পায় তাহলে সেইটা হচ্ছে গিয়ে আবার প্রকাশ পেতে পারে, যেটা দেখা যাচ্ছে কখন? যখন এই স্মল টি মানে খর্ব বৈশিষ্ট্যটা আবার দেখা গেল। ঠিক আছে, আমাদের টোটাল অ্যানিমাল বডিতেও সেই কারণে দেখবে অনেক সময়, মানে অল অফ ইউর ক্লাস 10, তো এখনকার দিনে বিয়ের আগে সবসময় হচ্ছে গিয়ে ছেলে এবং মেয়ের মানে পাত্র এবং পাত্রীর ব্লাড টেস্ট হচ্ছে গিয়ে করানো হয়। কেন করানো হয়? শুধুমাত্র ব্লাড গ্রুপের ইনকম্প্যাটেবিলিটি। তোমরা রক্ততঞ্চন বা হচ্ছে গিয়ে কোয়াগুলেশন কেন হয়, ব্লাড গ্রুপিং, এগুলো নিশ্চয়ই পড়েছো এর আগে ক্লাস 9-এ খুব সম্ভবত। তার যে গুরুত্বটা শুধুমাত্র যে শুধু ব্লাড গ্রুপের মিসম্যাচ যাতে না হয়, রক্ত যাতে তঞ্চিত, সেই অর্থে নয়, তাছাড়াও আমাদের অজস্র জিনগত রোগ, আমাদের অনেকের জিনের মধ্যে এমন কিছু রোগ থাকতে পারে যেটা হয়তো প্রচ্ছন্ন অবস্থাতে রয়েছে। প্রচ্ছন্ন মানে ধরে নেওয়া যাক এই স্মল টিটার মতো কিছু জিনিস হয়তো স্মল টিটার মতো প্রচ্ছন্নভাবে রয়েছে, সেটা যদি
ছেলে এবং মেয়ে দুজনের শরীর থেকেই কোনোভাবে এসে সেটা যদি প্রকট হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মতে সেই রোগটা, জেনেটিক রোগটা কিন্তু দেখা দিতে পারে। সেইগুলোকে অ্যাভয়েড করার জন্য এখন কিন্তু রক্তের নমুনা পরীক্ষা, রক্ত ব্লাড টেস্ট হচ্ছে গিয়ে সবসময় করা হয় বেশ কিছু জেনেটিক ডিসঅর্ডারের জন্য দায়ী রোগকে আগে থেকে নির্ধারণ করার জন্য। কারণ সেই রোগগুলো অনেক সময় প্রচন্ড মানে প্রাণনাশকও হতে পারে। নতুন যে প্রজন্মটা তার হচ্ছে গিয়ে মানে হয়তো কয়েক মাস বা কারোর কোনো কোনো রোগের ক্ষেত্রে কয়েক বছর বা সারভাইভ করাটা খুব হচ্ছে গিয়ে কষ্টকর হয়ে যায়, ঠিক আছে, বেঁচে থাকাটা। তো এনিওয়ে, তো এই হচ্ছে গিয়ে ছিল মেন্ডেলের বংশগতি প্রথম ফার্স্ট মনোহাইব্রিড ক্রস। আরেকবার বলছি, যেখানে হচ্ছে গিয়ে দুটো বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে উনি ইতর পরাগ সংযোগ করেছিলেন, করে উনি প্রথম জেনারেশনে হচ্ছে গিয়ে শঙ্কর লম্বা উদ্ভিদ পেয়েছিলেন। শঙ্কর লম্বাটা উনি প্রথমে বুঝতে পারেননি, উনি যখন এদের মধ্যে আবার এরকম দুটো শঙ্কর লম্বা উদ্ভিদের মধ্যে যখন স্বপরাগযোগ করলেন, তখন বুঝলেন যে এটা অ্যাকচুয়াল বিশুদ্ধ না, এটা শঙ্কর। সেখান থেকে যে উদ্ভিদগুলো তৈরি হলো সেগুলো হচ্ছে গিয়ে দেখলেন যে তিনটে লম্বা তৈরি হয়েছে এবং একটা বেটে তৈরি হয়েছে। আচ্ছা, এই টি থেকে যখন হচ্ছে গিয়ে গ্যামেট তৈরি হয়, তখন ক্যাপিটাল টি আর এদিকের গ্যামেটটা হচ্ছে গিয়ে স্মল টি, সরি, আচ্ছা, গ্যামেট তৈরি হয়, ঠিক আছে। এই ক্যাপিটাল টি থেকে বা যদি দেখা হয় একটা প্রজন্ম থেকে, এর কি তৈরি হবে, ক্যাপিটাল টি, দুটো গ্যামেট তৈরি হবে, স্মল টি, স্মল টি। এবারে এই ক্যাপিটাল টি এর যদি গ্যামেটটার সাথে এই গাছটার স্মল টি এর গ্যামেটটা মেলে, তাহলে কি তৈরি হবে, ক্যাপিটাল টি, স্মল টি। আবার এই ক্যাপিটাল টিটার সাথে এই গ্যামেটটারও মেলার সম্ভাবনা রয়েছে, তাহলে সেখানেও কি তৈরি হচ্ছে, ক্যাপিটাল টি, স্মল টি। এই গ্যামেটটার সাথে যদি এই গ্যামেটটা মিলিত হয়, তাহলেও কি তৈরি হচ্ছে, ক্যাপিটাল টি, স্মল টি। এই গ্যামেটটার সাথে যদি দ্বিতীয় গ্যামেটটা মিলিত হয়, তাহলেও দেখা যাচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি। তাহলে কি দেখা গেল, সেই কারণে দেখছো যে F1 জেনারেশনে প্রথম অপত্য জনুতে যতগুলো উদ্ভিদ তৈরি হলো প্রত্যেকটাই লম্বা হলো, প্রত্যেকটাই টল টল, কিন্তু বিশুদ্ধ টল নয়। প্রত্যেকটাই হচ্ছে গিয়ে হাইব্রিড। হাইব্রিড বাজারে গেলে এখন অনেক সময় দেখবে যে হাইব্রিড সবজি বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, কারণ কোনো না কোনো দুটো ক্যারেক্টারকে মিলিয়ে নতুন আর একটা সবজিটার মধ্যে কিছু একটা বৈশিষ্ট্যকে ঢোকানো হয়েছে। সেটা হয়তো কীট পতঙ্গ থেকে দূরে রাখে, বা সেটার হচ্ছে কি প্রোডাকশন বাড়ায়, হয়তো সেই বেগুনটার বা সেই টমেটোটার বা সেই আলুটার। তাহলে কি এই ধরনের হাইব্রিড কথাটা আসছে, মানে কি হাইব্রিড মানে হচ্ছে কি বেসিক্যালি আর একটা ক্যারেক্টার যেটা অন্য একটা জায়গা থেকে নিয়ে ওই ন্যাচারালের বদলে আর্টিফিশিয়ালি হয়তো ঢোকানো হয়েছে, বা কখনো কখনো ন্যাচারালও হতে পারে। তাহলে এই যে হাইব্রিড টলগুলো ছিল, সেই হাইব্রিড টলগুলোকে নিয়ে যখন পরবর্তী প্রজন্ম করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে কয়েকটা বিশুদ্ধ টল এবং বিশুদ্ধ। হাইব্রিড টল মানে কি, ক্যাপিটাল টি, স্মল টি। আরেকটা হাইব্রিড টলের মধ্যে কি করা হচ্ছে, স্বপরাগযোগ। তাহলে এর গ্যামেটগুলো কি হবে, ক্যাপিটাল টি, স্মল টি। এর গ্যামেটটা কি হবে, ক্যাপিটাল টি, স্মল টি, যেটা চেকার বোর্ডের মাধ্যমে একটু আগে দেখানো হলো। তাহলে এইখান থেকে যদি এটা পুরোপুরি ন্যাচারাল সিলেকশনে হয়, ঠিক আছে, প্রকৃতির নিয়মে, এই গ্যামেটটার সাথে যদি এই গ্যামেটটা মিলিত হয়, তাহলে কি তৈরি হচ্ছে, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এই গ্যামেটটির সাথে যদি স্মল টিটা যুক্ত হয়, তাহলে কি তৈরি হলো, ক্যাপিটাল টি একটা, স্মল টি একটা। এবারে এই স্মল টিটার সাথে যদি এই ক্যাপিটাল টিটা যুক্ত হয়, তাহলে কি তৈরি হচ্ছে, ক্যাপিটাল টি, স্মল টি। আর এই স্মল টিটার গ্যামেটটার সাথে এদিকে স্মল টিটা যদি যুক্ত হয়, তাহলে হচ্ছে দুটো স্মল টি, স্মল টি। এই জিনিসটাকেই হচ্ছে গিয়ে, যেটা পরবর্তীটাতে দেখলে সেটা হচ্ছে গিয়ে চেকার বোর্ডের মাধ্যমে প্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তাহলে কি পেলাম আমরা সেকেন্ড F2 জেনারেশনে, F2 জেনারেশনে যেটা পাওয়া যাচ্ছে, একটা বিশুদ্ধ লম্বা, দুটো বিশুদ্ধ ওই শঙ্কর লম্বা, আর একটা বিশুদ্ধ খর্ব, এই ক্যারেক্টারিস্টিক্সটা।
নেক্সট ডে আমরা ডাইহাইব্রিড কসটা বলে মেন্ডেলের দুটো সূত্র নিয়ে আমরা ডিটেলে হচ্ছে কি একটু আলোচনা করব। ঠিক আছে, এনি কোশ্চেন্স, এনি ডাউট? আচ্ছা, আজকে আমি একটা ছোট্ট ভিডিও একটু 2 মিনিটের জন্য দেখাতে চাইছি, যদিও আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। ইমাস্কুলেশন এবং তাহলে প্রশ্নটা আছে তাহলে স্বপরাগ সংযোগ এবং ইতর পরাগ সংযোগ উনি কিভাবে করলেন। ঠিক আছে, এখানে যদি দেখো দেখো দুটো ফুল নেওয়া রয়েছে। ইমাস্কুলেশন কাকে বলছে? ইতর পরাগ সংযোগের জন্য যে জনিত্রী উদ্ভিদটা নেওয়া হচ্ছে, যে ফুলটা, তার কি করা হয়, পুংকেশর চক্রগুলোকে হচ্ছে গিয়ে পড়েছো, পুংকেশর চক্র এবং ফুলের গর্ভকেশর চক্রের কথা। পুংকেশর চক্রগুলোকে কি করা হয়, বাদ দিয়ে দেওয়া হয়। কেন বাদ দিয়ে দেওয়া হয়? যাতে এই পুংকেশর চক্রটা থেকেই পুংরেণুটা ওই ফুলেরই গর্ভকেশর চক্রের ওপর পড়ে যাতে ফুলটাকে পরাগ সংযোগ না ঘটে, সেটাকে বাধা দেওয়ার জন্য কি করা হয়, একটা ফুলের পুংকেশর চক্রগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে কি রইলো, শুধু শুধু ওই ফুলটার গর্ভকেশর চক্রটা রইলো। আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে গেল কি কারণে করা হয়, ইতর পরাগ সংযোগ যাতে করানো যায়, অন্য একটা ফুলের ফুল থেকেই তার রেণুটা এসে এই ফুলের গর্ভকেশর চক্রে পড়বে। সেটা করার পরে মানে এটা কি পুংস্তবকটাকে নিষ্ক্রিয় করার একটা পদ্ধতি, যেটাকে বলা হয় ইমাস্কুলেশন। এটা চিমটে ব্যবহার করে বা কাঁচির মাধ্যমে করা হয়ে থাকে। যদি যারা একটু গ্রামের দিকে বা চাষবাসের সাথে যুক্ত বা বাড়িতেও যাদের ফুল ফলের গাছ আছে, তারা দেখবে এই ধরনের পদ্ধতি অনেক সময় অবলম্বন করা হয়। দ্বিতীয় আর একটা পদ্ধতি, দেখলে একটা প্যাকেট দেখাচ্ছে, অনুষ্ঠান বাড়িতে গেলে মৌরি দেয় এই প্যাকেটগুলোতে, বিয়ে বাড়ি বা কোথাও গেলে মৌরি টৌরি দিলে এই ধরনের প্যাকেটে দেয়, বা যে কোনো একটা ব্যাগ ইউজ করা হয়। এখন অনেক সময় পেপার ব্যাগও ইউজ করে, যেহেতু প্লাস্টিক হচ্ছে গিয়ে খুব একটা প্রকৃতির জন্য ভালো নয়। এটাকে বলা হয় ব্যাগিং। কি করলো উনি, উনি হচ্ছে কি যে গর্ভকেশর চক্রটা ছিল, গর্ভকেশর চক্রটাকে ঢাকা দিয়ে দিল, প্যাকেটের মধ্যে বা একটা থলির মধ্যে আবদ্ধ করে দিল। তাহলে কি হলো, ওই গর্ভকেশর চক্রটা যখন দরকার, যে ফুলের সাথে বা যে রেণুর সাথে হচ্ছে কি নিষেক ঘটানোর দরকার, সেটার সাথেই শুধুমাত্র হতে পারে। যে কোনো মৌমাছি বা প্রজাপতি এসে সেটাকে যাতে নিষিক্ত করতে অযাচিত ভাবে অন্য কোনো একটা রেণু এসে যাতে পড়ে সেখানে ক্ষতি না করে। ঠিক আছে, তাহলে দুটো পদ্ধতির কথা বলা হলো, একটা হচ্ছে গিয়ে ইমাস্কুলেশন পদ্ধতি, আর 2 নম্বরটা হচ্ছে গিয়ে ব্যাগিং। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। কোনো কোশ্চেন, কোনো এনি কোশ্চেন্স, এনি ডাউট? আচ্ছা, নেক্সট ক্লাসের সময় অলরেডি হয়ে গেছে 3-4 মিনিট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। যারা ভিভিদি স্যার ম্যাম বা কোঅর্ডিনেটর রয়েছেন, একটু রিকোয়েস্ট করব যদি অ্যাটেন্ডেন্সটা আপনারা দিয়ে দেন। ওকে, তোমরা একটু পড়ে এসো ইমাস্কুলেশন বা ব্যাগিং এই পার্টগুলো, বা স্বপরাগ সংযোগ, ইতর পরাগ সংযোগ এই কথাগুলো। আর নেক্সট দিনকে আমরা ডাইহাইব্রিড ক্রস নিয়ে আলোচনা করব।